দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা আমাকে দেখুন যে গল্পটি রয়েছে সেই গল্পটি নিয়ে আজ আমরা আলোচনা করব। তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছো বা যারা এসএসসি দেবে বলে ভাবছো তাদের জন্য এই গল্পটি অবশ্যই পাঠ্য হিসেবে রয়েছে। দেখো, আমরা এই গল্পটি আলোচনা করার আগে আমরা লেখক সম্পর্কে সামান্য একটু দু চার কথা জেনে নেব। তারপর আমরা গল্পটি একটু রিডিং করব। অনেক বড় গল্প, একটু সময় লাগবে। আর তারপর গল্পটি থেকে কিছু এসএকিউ প্রশ্নোত্তর আমরা আলোচনা করব। চলো তাহলে প্রথমে লেখক সম্পর্কে সামান্য জেনে নেই। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জন্ম হয়েছিল 2 নভেম্বর 1935 খ্রিস্টাব্দে। তিনি একজন বিখ্যাত ভারতীয় বাঙালি সাহিত্যিক ছিলেন, যিনি শিশু এবং প্রাপ্ত বয়স্কদের জন্য বিভিন্ন গল্প, উপন্যাস প্রভৃতি লিখে গিয়েছেন। 1988 খ্রিস্টাব্দে তার মানব জমিন নামক উপন্যাসটির জন্য তিনি সাহিত্য আকাদেমি পুরস্কার পেয়েছিলেন। ছোটদের জন্য তিনি প্রচুর গল্পের বই লিখেছিলেন। সেই সমস্ত গল্পের বইয়ের মধ্যে মনোজদের অদ্ভুত বাড়ি, গোসাই বাগানের ভূত প্রভৃতি ভীষণ জনপ্রিয় ছিল। আরো প্রচুর লিখেছেন, মানে এই দুইটি ভীষণ জনপ্রিয় ছিল। তার পিতা ব্রিটিশ রেলওয়ে, যে সরকারি একটি দপ্তর ছিল রেলওয়ে দপ্তর, সেই রেলওয়ে দপ্তরে তার পিতা চাকরি করতেন। এবং শীর্ষেন্দু মুখোপাধ্যায় যখন জন্মগ্রহণ করেছিলেন সেই সময় তার বাবা ময়মনসিংহে বদলি হয়ে এসেছিলেন। এবং আমরা এটাও দেখতে পাই, ভারত যখন বিভাজন হয়েছিল সেই সময় তারা সপরিবারে কলকাতায় চলে এসেছিলেন। সেই সময় রেলওয়েতে চাকরিরত পিতার সাথে তিনি আসাম, পূর্ববঙ্গ ও বিহারের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করেছিলেন। প্রথম জীবনে তিনি একটি বিদ্যালয়ের শিক্ষক হিসাবে তার কর্মজীবন শুরু করেছিলেন। তিনি আনন্দবাজার এবং দেশ নামক পত্রিকার সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্তও ছিলেন। তিনি প্রচুর লেখা লিখেছিলেন। তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য লেখা হলো যাও পাখি, উজান, দিন যায়, দূরবীন, ফুলচোর, মানব জমিন, আশ্চর্য ভ্রমণ, 3002, নানা রঙের আলো, প্রজাপতির মৃত্যু ও পুনর্জন্ম, পার্থিব, কাপুরুষ, নরনারীর কথা, মনোজদের অদ্ভুত বাড়ি, হারানো কাকাতুয়া, হীরের আংটি, ছায়াময়, বিপিনবাবুর বিপদ। এছাড়াও তিনি শবরের বিভিন্ন গোয়েন্দার সিরিজ লিখেও দর্শকের বা আমাদের মতো সাধারণ মানুষের মন জয় করেছিলেন। তার রচনায় আমরা দেখতে পাই রয়েছে আধুনিক যুগ যন্ত্রণার ছবি, এছাড়াও সমস্যা জর্জরিত মানুষের কথা, রাজনৈতিক আদর্শহীনতার কথা তার লেখায় বারে বারে যেন ফুটে উঠেছে। মধ্যবিত্তের অস্তিত্বের সংকট ধরা পড়েছিল তার উপন্যাস ঘুণ পোকায়। এছাড়াও তার ছোট গল্পগুলিতে রয়েছে মানুষের নানা দ্বন্দ্বের পরিচয়। এটা গেল শীর্ষেন্দু মুখোপাধ্যায় সম্পর্কে সামান্য আলোচনা। এবারে আমরা গল্পটি একটু রিডিং করে নেব। এই যে দেখো বইটি রয়েছে, এই বইটি থেকে এখন আমরা রিডিং পড়ব। চলো তাহলে রিডিং পড়ছি। আমাকে দেখুন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। দয়া করে আমাকে একবার দেখুন। এই যে আমি এখানে, একটু আগে আমি বাসের পাদানিতে ঠেলে ঠুলে উঠলাম। তারপর নীরের জমার ভেতরে আমি এ বগল সে বগলের তলা দিয়ে ওর পায়ের ফোকর দিয়ে ঠিক ইঁদুরের মতো একটা গর্ত কেটে কেটে এত দূর চলে এসেছি। আসলে লোকটি ছিল একটু বেটে, যার জন্য তিনি সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য বলেছে আমাকে দেখুন। বাসের রডগুলো বড় উঁচুতে, আমি বেটে মানুষ, অত দূর নাগাল পাই না। এই যে আমি একটু আগে বললাম লোকটি ছিল বেটে, বাসের রডগুলো মানে ধরার যে রডগুলো সেগুলি ছিল অনেকটাই উঁচুতে। আমি সিটের পেছনের দিকে ধরে দাঁড়াই, তারপর গা ছেড়ে দেই। বাসের ঝাঁকুনিতে যখন আমি দোল খাই, আশেপাশের মানুষের গায়ে ভর দিয়ে টাল সামলাই। আসলে ধরার তো তিনি কিছু পান না, মানুষের গায়ের সাথেই তিনি হেলান দিয়ে দাঁড়ান। এবং যখন বাসটি ব্রেক করে তখন তিনি মানুষের গায়ের মধ্যেই ধাক্কা দেন এবং নিজেকে সামলে নেন। তখন আমার আশেপাশের লোক কেউ খুব একটা রাগ করে না, কারণ আমার ওজন এত কম যে কারো গায়ে ঢলে পড়লেও সে আমার ভার বা ধাক্কা টেরই পায় না। হ্যাঁ, এখন আমি বাসের পেছন দিকটায় একটা সিট চেপে ধরে দাঁড়িয়ে আছি।
আমার দুধারে পাহাড়ের মতো উঁচু উঁচু সব মানুষ, আশেপাশের যে সমস্ত মানুষরা তারা একটু লম্বাটে আর তিনি একটু ছোট কথক, এজন্যই তিনি দুঃখ করে এই কথাগুলো বলেছেন। তারা আমাকে এত ঢেকে আছে যে বোধ হয় আমাকে দেখাই যাচ্ছে না, কিংবা দেখলেও লক্ষ্য করছে না কেউ, ওইটাই মুশকিল। আমাকে অনেকেই দেখে কিন্তু লক্ষ্য করে না, আসলে বেটেখাটো লোক কেউ নোটিশই করে না। এখন আমি যার পাশে দাঁড়িয়ে আছি কিংবা যার মুখোমুখি, তারা আমাকে হয়তো দেখছে কিন্তু নির্লিপ্তভাবে, অর্থাৎ দেখছে কিন্তু সেভাবে গুরুত্ব দিচ্ছে না, যেন আমি না থাকলেও কোনো ক্ষতি বা লাভ ছিল না। তার কারণ বোধহয় এই যে আমার চেহারায় এমন কিছুই নেই যাতে আমাকে আলাদাভাবে চেনা যায়। অর্থাৎ তিনি দেখতেও খুব একটা যে সুপুরুষ বা সুদর্শন সেরকম নয়, লম্বাটেও নয়, আর তাছাড়াও খুব রোগা, অর্থাৎ তার চেহারাও খুব একটা মোটা নয়, তো যার জন্য লোকে তাকে ফলোই করে না। হ্যাঁ মশাই, আমি মাত্র 5 ফুট 2 ইঞ্চি লম্বা, রোগাই, তবে খুব রোগা নয় যেটা চোখে লাগে, কালোই, তবে খুব কালো নয় যে আর একবার তাকিয়ে দেখবে কেউ, অর্থাৎ চলনসই। কোনো দিক থেকে মানে তার যে নেগেটিভ পয়েন্টগুলো এতটাও নেগেটিভ নয় যে তাকে কেউ লক্ষ্য করবে খুব মনোযোগ সহকারে। 40 বছরের পর আমার মাথা ক্রমে ফাঁকা হয়ে চুল পাতলা হয়ে এসেছে, অথচ টাকও পড়েনি। টাক হলে তাও লোকে দেখে, মানে ফলো করবে যে এই লোকটি তো টাকও পড়েনি, আবার চুলও বেশি নেই, মানে কোনো কিছুই যেন পরিপূর্ণতার নয়, আবার একেবারে যে শূন্য হয়ে গিয়েছে সেটাও নয়। টেকো মানুষকেও কেউ কেউ দেখে, তার উপর আমার মুখখানা, সেটা না খুব কুৎসিত না সুন্দর। আমার নাক থ্যাবড়াও নয়, চোখাও নয়, চোখ বড়ও নয়, আবার কুতকুতেও নয়। কাজেই এই যে এখন ভিড়ের মধ্যে আমি দাঁড়িয়ে আছি, দুধারে উঁচু উঁচু মানুষ, এই ভিড়ের মধ্যে কেউ কি আমাকে দেখছেন না, কিংবা দেখলেও লক্ষ্য করছেন না, আমি জানি। কারণ আমি একেবারেই ভালো না, একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের লোক, আর তাছাড়াও আমাকে দেখার মতো এমন কোনো বৈশিষ্ট্য নেই যে লোক আমাকে দেখছে। আমার বিয়ের পর একটা খুব মর্মান্তিক মজার ঘটনা ঘটেছিল। বউ ভাতের 2-1 দিন পর আমি আমার বউকে নিয়ে একটু বাজার করতে বেরিয়েছিলাম। বিয়ের পর বউকে নিয়ে বাজার করতে বেরিয়েছিলেন, আর কয়েকদিন পরেই দিরাগমনে শ্বশুরবাড়ি যাব, সেই কারণেই কিছু নমস্কারী কাপড় চোপড় কেনার দরকার ছিল, অর্থাৎ প্রণামী কিছু জামা কাপড়ের প্রয়োজন ছিল। রাস্তায় বেরিয়ে আমি আমার বউকে জিজ্ঞেস করলাম, নিউ মার্কেট যাবে? আমার যে অবস্থা তাতে নিউ মার্কেটে বাজার করার কোনো অর্থ হয় না। বরাবর আমার বাসার কাছে কাটরায় সস্তায় কাপড় চোপড় কিনি। তবু যে আমি এই কথা বলেছিলাম তার 1 নম্বর কারণ ছিল যে আমার বউটি ছিল মফস্বলের মেয়ে, অর্থাৎ গ্রামের মেয়ে। নিউ মার্কেট দেখেনি, নিউ মার্কেট হচ্ছে ধর্মতলায় যে মার্কেটটি, সেটি নিউ মার্কেট দেখেনি সে। আর 2 নম্বর কারণ হলো আমার শ্বশুরবাড়ির দিকটা আমাদের তুলনায় বেশ একটু পয়সাওয়ালা, অর্থাৎ শ্বশুরবাড়িটি ছিল একটু বড় লোক গোছের। আমি নিউ মার্কেটের কথা বললাম যাতে আমার নতুন বউটি খুশি হবে, আর শ্বশুরবাড়ির লোকেরা যখন শুনবে কাপড় চোপড় নিউ মার্কেট থেকে কেনা, তখন তাদের ভ্রু একটু ঊর্ধ্বগামী হবে, অর্থাৎ এইভাবে তাকাবে, জামাই আমাদের নিউ মার্কেট থেকে শপিং করে এনেছে, এটা একটা গর্বের বিষয়। কিন্তু ওই নিউ মার্কেটের প্রস্তাবটাই একটা মারাত্মক ভুল হয়েছিল, কারণ ওখানে না গেলে ঘটনাটা বোধহয় ঘটতোই না। ব্যাপারটা হয়েছিল কি, নিউ মার্কেটে ঢোকার পর ঝলমলে দোকান পাশার দেখে আমার বউ মুগ্ধ হয়ে গেল, তার ভীষণ ভালো লাগলো নিউ মার্কেটে ঢুকে। যে কোনো দোকানের সামনেই দাঁড়ায়, তারপর শোকেসে রেখে এক পা করে হাঁটে। আমার দিকে তাকাতেও ভুলে গেল, মানে আমি যে সাথে আছি আমাকে দেখতেও ভুলে গেল। তখন আমার নতুন বউ, কাজেই আমার অভিমান হওয়াটা স্বাভাবিক, অর্থাৎ তার স্বামীকে দেখছে না, তাকে পাত্তা দিচ্ছে না, কাজেই অভিমান হওয়াটাই স্বাভাবিক। আমি তাকে এটা ওটা দেখিয়ে একটু মাতব্বরির চেষ্টা করলাম বটে, কিন্তু সে বিশেষ কোনো জিনিসের দিকে মনোযোগ না দিয়ে সবকিছুই দেখতে লাগলো। অভিমানটা একটু প্রবল হতেই সে এক সময়ে আমি ইচ্ছা করেই হাঁটার গতি খুব কমিয়ে দিলাম, কিন্তু বউ সেটা লক্ষ্য না করে নিজের মনে হেঁটে যেতে লাগলো, মানে তার সাথে যে তার স্বামী আছে সে যে অনেকটা পিছিয়ে গিয়েছে সেটাও তার বউ লক্ষ্যই করলো না, সে জিনিসপত্র দেখাতেই ব্যস্ত হয়ে পড়লো। তাই দেখে এক সময় আমি একদম থেমে গেলাম, কিন্তু বউ হাঁটতেই লাগলো। দোকান পসারের দিকে তার বিহল চোখ আর গার্ড অফ অনার দেওয়ার সময় সোলজাররা যেমন হাঁটে তেমনি হাঁটার ভঙ্গি।
আমি দূর থেকে দেখতে লাগলাম আমার বউ সেই ঝলমলে আলোর মধ্যে লোকজনের ভিড় ঠেলে হেঁটে যাচ্ছে। মাঝে মাঝে সে কথাও বলছিল বটে, আমি তার সঙ্গেই আছি ভেবে, কিন্তু সত্যি আছে কিনা সে লক্ষ্যই করলো না। কথা বলছে কিন্তু পাশে সেই লোকটি আছে কিনা সেটি লক্ষ্য করলো না। এইভাবে বেশ কিছু দূর যাওয়ার পর সে কি একটা জিনিস দেখে খুব উত্তেজিত ভাবে আমাকে দেখানোর জন্য মুখ ফিরিয়ে আমাকে খুঁজতে গিয়েই দাঁড়িয়ে পড়লো। তখন তার হুঁশ হলো যে আমার স্বামী তো আমার সাথে নেই। চারিদিকে চেয়ে আকুল হয়ে খুঁজতে লাগলো আমাকে। তখনই মজা করার একটা লোভ আমি আর সামলাতে পারলাম না, অর্থাৎ বউর সাথে একটু খুনসুটি করার ইচ্ছে হলো সেই সময়। নিউ মার্কেটে যে গোলকধাঁধার মতো গলিগুলো আছে তার মধ্যে যেটা আমার সামনে ছিল আমি তার মধ্যে ঢুকে গেলাম। এবার মফস্বলের মেয়েটা খুঁজুক আমাকে, যেমন সে আমাকে লক্ষ্য করছিল না তেমন বুঝুক মজা। আমি আপন মনে হাসলাম। আমি উকি মেরে দেখলাম আমার বউটা কান্না মুখে চারিদিকে চাইতে চাইতে ফিরে আসছে দ্রুত পায়ে, অর্থাৎ যেদিক দিয়ে এগিয়ে গেছিল সেই দিকেই আবার ফিরে আসছে। আমার কষ্ট একটু হলো ওর মুখ দেখে, অর্থাৎ বউয়ের মুখটি দেখে, যেহেতু তার বউ কাঁদছিল তাই তার একটু কষ্ট হলো বই কি। আমার কষ্ট হলো একটু ওর মুখ দেখে। তবু আর একটু খেলিয়ে ধরা দেব বলে আমি গলির মধ্যে ঢুকে গেলাম। মানে তার বউয়ের কাছ থেকে সে যে হারিয়ে গিয়েছিল চট করে ধরা দিতে চাইলো না, আর একটু খেলিয়ে তারপর ধরা দিবে। আর ও দিশেহারার মতো এদিক ওদিক অনেকবার হাঁটলো, এ গলি সে গলিতে খুঁজতে লাগলো আমাকে। আমি ওকে চোখে চোখেই রাখছিলাম, অর্থাৎ দেখেই রাখছিলাম যে আমার বউটা কোথায় গেছে, কিন্তু ধরা দিচ্ছিলাম না। এক সময় বুঝতে পারলাম যে এবার আমাকে না পেলে ও কেঁদেই ফেলবে, এমন করুণ হয়ে গেছে ওর মুখশ্রী। চোখ দুটো ছলছলে আর লাল হয়ে গিয়েছিল। তাই এক সময় ও যে গলিটাতে হেঁটে যাচ্ছিল আমি পা চালিয়ে অন্য পথে গিয়ে সেই গলিটার উল্টো দিকে দিয়ে ঢুকলাম। তারপর হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে রইলাম। বিপরীত দিক থেকে ও হেঁটে এলো, ঠিক মুখোমুখি দেখা হলো আমাদের, মানে উল্টো দিক থেকে গিয়ে সামনে দাঁড়িয়েছিল আর ও এদিক থেকে আসছে, তখন তাদের সামনাসামনি দেখা হলো। এমনকি ও আমার 1 ফুট দূরত্বের ভেতর দিয়ে হেঁটে গেল, তবু আমাকে চিনতে পারলো না, অর্থাৎ তার বউ তাকে চিনতেই পারলো না। খুব অবাক হলাম আমি, ও কি আমাকে দেখেনি? আমি আবার অন্য পথে তাড়াতাড়ি গিয়ে অন্য এক গলিতে একটা কাচের বাসনের দোকানের সামনে কড়া আলোয় দাঁড়ালাম। একটা ঝলমলে দোকানের সামনে গিয়ে দাঁড়ালো, ঠিক তেমনি ও উল্টো দিক থেকে হেঁটে এলো। চারিদিকে লোকজন লক্ষ্য করলো, আমার চোখে ওর চোখও পড়লো, কিন্তু আবার আমাকে পেরিয়ে গেল ও, অর্থাৎ তার বউ তাকে লক্ষ্যই করলো না, এমনকি পেরিয়ে গিয়ে একবার পিছু ফিরেও দেখলো না। এরকম কয়েকবার আমাদের দেখা হলো, কখনো বইয়ের দোকানের সামনে, কখনো ফলের দোকান কিংবা পুতুলের দোকানের সারিতে, কিন্তু ও আমাকে কোনোবারই চিনতে পারলো না। উদ্ভ্রান্ত ভাবে আমাকে খুঁজতে খুঁজতেই আমাকেই পেরিয়ে গেল, অর্থাৎ আমার সামনে দিয়ে চলে গেল, অথচ আমার বউ আমাকে চিনতেই পারছে না। তখন আমি ভাবলাম মফস্বলের এই মেয়েটা খুব ঘরেল। আমি ইচ্ছে করে লুকিয়েছিলাম বুঝতে পেরে এখন ইচ্ছে করেই চিনতে চাইছে না। মানে আমি যেহেতু লুকিয়েছিলাম, খেলা করছিলাম তার সাথে, এখন হয়তো আমার বউ আমাকে খেলছে নিয়ে, অর্থাৎ আমাকে এখন আমার বউ চিনতে পারছে না ইচ্ছে করে। কিন্তু ওর মুখের করুণ এবং ক্রমে করুণরত অবস্থা দেখে সে কথাটা সত্যি বলে মনে হচ্ছিল না। মানে তার বউ যে তাকে নিয়ে খেলা করছে তার মুখ চোখ দেখে একদমই মনে হচ্ছিল না সেটা। তবু আমি অবশেষে একটা ঘড়ির দোকানের সামনে ওর রাস্তা আটকে দাঁড়িয়ে গেলাম, বললাম এই যে। ও ভীষণ চমকে গিয়ে অবাক হয়ে আমাকে দেখলো। বেশ কিছুক্ষণ দেখে টেখে তারপর ভীষণ জোরে শ্বাস ফেলে কেঁপে কেঁপে এসে বলল, তুমি তুমি কোথায় ছিলে তুমি? আমি কতক্ষণ তোমাকে খুঁজছি। আশ্চর্য এই যে তখন আমার মনে হলো ও সত্যিই কথা বলছে। বাসায় ফেরার সময় ওকে আমি বললাম যে ওর সঙ্গে ওই লুকোচুরি খেলার সময় আমি বারবার ওকে ধরার সুযোগ দিয়েছি, ওর সামনেই তো দাঁড়িয়েছিলাম আমি। ও প্রথমটা বিশ্বাসই করলো না, কিন্তু আমি বারবার বলাতে ও অবাক হয়ে বলল, সত্যি? তাহলে তুমি আর কখনো লুকিও না, এরকম করাটা বিপজ্জনক। অর্থাৎ তার বউ তাকে চিনতেই পারছে না হারিয়ে গেলে, তাই বললো যে তুমি আর কখনো হারিয়ে যেও না আমার কাছ থেকে, তাহলে আমি তোমাকে আর খুঁজেই পাবো না। বেঁধে ভাই কন্ট্রাক্টর, আমি এখানেই নেমে যাব। দেখি দাদা, এই কথাটি তো গাড়িতে থাকাকালীনই সে আমাদের বলল। তখন বলল যে গাড়িওয়ালাকে যে এখানে বেঁধে দাও, আমি এখানেই নামবো। দেখি দাদা, দেখবেন ভাই আমার চশমাটা সামলে। ওই দেখুন, কেউ আমার কথাই শুনলো না। আসলে সে ছিল একটু বেটে খেটে লোক, তো ছোট লোক, মানে ছোট বলতে বেটে, তাই তাকে কেউ পাত্তাই দিচ্ছে না। আমি নামার আগেই কন্ট্রাক্টর বাস ছাড়ার ঘন্টি দিয়ে দিল, আমি নামলামই না, বাস ছেড়ে দিল।
গেট আটকে ধুমসো মতো লোকটা অনড় হয়ে রইলো, আর হাওয়াই শার্ট পরা ছোকরাটা কনুইয়ের গুঁতোয় চশমাটা দিল বাকিয়ে। তাই বলছিলাম যে কেউ আমাকে লক্ষ্যই করে না, বাসেও না, ট্রামেও না, রাস্তাঘাটেও না, আমাকে কেউ পাত্তাই দেয় না। আজকের দিনটা বেশ ভালোই, ফুরফুরে হাওয়া আর রোদ নিয়ে মাখামাখি একটা আদুরে আদুরে গা ঘেঁষা দিন। অর্থাৎ শরৎকাল বলে গরমটা খুবই নিস্তেজ, খুব একটা গরম নয় আবার ঠান্ডাও নয়। এখন এই রাস্তা দিয়ে হেঁটে যেতে আমার বেশ ভালোই লাগছে। ওই তো একটু দূরে একটা ক্রসিং, আর তারপরেই আমার অফিস, আমি সেখানেই যাচ্ছি। এই দেখো আমার ক্রসিংটার কাছে এসে রাস্তা পেরোনোর জন্য পা বাড়াতেই ট্রাফিক পুলিশ হাত নামিয়ে দিল। মানে আমি যাব আর ট্রাফিক পুলিশ হাত নামিয়ে দিল। আমার পার হওয়ার রাস্তাটা আটকে এখন চলন্ত গাড়ি আর গাড়ি, আমার সামনে দিয়ে শুধু গাড়িই চলছে এখন। কেন ভাই ট্রাফিক পুলিশ? আমি যে রাস্তা পেরোচ্ছি তা কি দেখতে পাওনি? আর একটু হাতখানা তুলে রাখলে কি ভেঙে যেত? মানে তুমি যদি আর একটা হাতটা তুলেই রাখতে আমি বের হয়ে যেতাম, তারপর তুমি ট্রাফিকটা দেখাতে। তা না করে আমি রাস্তাটা পার হচ্ছি আর তুমি হাত দেখিয়ে দিলে, গাড়ি ছেড়ে দিলে, আমি এই পাশে দাঁড়িয়েই থাকলাম। যে লিফটে দাঁড়িয়ে আমি দোতলায় উঠছি, সে লিফটটা বোধ হয় 100 বছরের পুরানো। এর চারিদিকে কালো লোহার গ্রিল, ঠিক একখানা খোলামেলা খাঁচার মতো। মাঝে মাঝে একটু কাঁপে আর খুব ধীরে ধীরে ওঠে। গত 13 বছর ধরে আমি লিফট বেয়েই উঠছি। এই 13 বছর ধরে আমাকে সপ্তাহে 6 দিন লিফটম্যান রামস্বরূপ অভাগী ওপরে তুলছে। তার মানে 13 বছর ধরে একই লিফটে সে যাতায়াত করছে। কি বলো ভাই রামস্বরূপ, তুমি তো আমাকে বেশ ছোটটিই দেখেছিলে। অর্থাৎ ছোট থেকেই আমি তো এখানে যাতায়াত করছি, যখন আমার বয়স 24 কি 27, যখন আমার ভালো করে বুড়োটা ছাপও পড়েনি মুখে, অর্থাৎ বুড়ো বুড়ো ভাবও আসেনি মুখের মধ্যে। এখন বলো তো আমার নামটা কি? যদি সত্যি জিজ্ঞেস করি তাহলে এক্ষুনি রামস্বরূপ হা হা করে হেসে উঠে বলবে, আরে জরুর, আপনি তো অরবিন্দ বাবু। কিন্তু মোটেই তা নয়। কোনো কালোই আমি অরবিন্দ ছিলাম না। আমি চিরকাল, সেই ছেলেবেলা থেকেই অরিন্দম বসু। অর্থাৎ এতক্ষণে আমরা ভদ্রলোকের নাম পেলাম। ভদ্রলোকের নাম হলো অরিন্দম বসু। আসলে তাকে কেউ পাত্তাও দেয় না, কেউ তাকে ফলো করে না, কেউ নোটিশও করে না, তাই অরিন্দমকে অরবিন্দ বলেই চেনে। আমার চাকরি ব্যাংকে, দোতলায় আমার অফিস। আগে আমি অন্যান্য ডিপার্টমেন্টে ছিলাম। গত 10 বছর ধরে আমি বসেছি ক্যাশে, অর্থাৎ ক্যাশ কাউন্টারে, এখন তার ডিউটি। আমি খুব চটপটা টাকা গুনতে পারি, মানে খুব চটপট করে টাকা গুনতে পারে। হিসাবেও আমি খুব পাকা, তাই ক্যাশ থেকে আমাকে অন্য কোথাও দেওয়াই হয় না, হলেও আবার ফিরিয়ে আনা হয়। 10 বছর ধরে আমি খুবই দক্ষতার সাথে ক্যাশের কাজ করছি। কখনো পেমেন্ট, কখনো রিসিভিং এ, অর্থাৎ কখনো টাকা জমা নেওয়া, কখনো টাকা দেওয়া। এই দুটো ডিপার্টমেন্টেই আমি মোটামুটি থাকি। তবে পেমেন্টেই বেশি থাকি, কারণ ওখানেই সবচেয়ে সতর্ক লোকের দরকার হয়। একটা তারের খাঁচার মধ্যে আমি বসি। আমার বুকের কাছে থাকে অনেকগুলি খোপওয়ালা একটা ড্রয়ার। তার কোনটায় কত টাকার নোট আর কোনটায় কোনো খুচরো পয়সা রয়েছে তা আমি নির্ভুলভাবে চোখ বুজেই বলে দিতে পারি। পেমেন্টের সময়ে আমি ড্রয়ার খুলে গুনে টাকা বের করি, তারপর ড্রয়ার বন্ধ করি, তারপর আবার গুনি, তারপর টাকা দিয়ে পরের পেমেন্টের জন্য হাত বাড়াই। টোকেন নিয়ে আবার ড্রয়ার খুলি, টাকা বের করে গুনে, তারপর এইভাবেই চলতে থাকে। সামনের ঘুলঘুলিটা দিয়ে যারা আমাকে দেখে তাদের সম্ভবত খুবই ক্লান্তিকর লাগে আমার ব্যবহার। ইস, লোকটা কি একঘেয়ে ভাবে কাজ করে যাচ্ছে, অর্থাৎ একঘেয়েমি, একই রকম কাজ করেই চলছে। কি একঘেয়ে! ঘুলঘুলি দিয়ে তারা আমাকে দেখে কিন্তু মনে রাখে না। রামবাবু আমাদের পুরনো বড় খরিদ্দের, প্রকাণ্ড কারখানা আছে, এজেন্টও তাকে খুব খাতির করে। খুব খুঁতখুঁতে লোক, বেশিরভাগ সময়ই লোক না পাঠিয়ে নিজেই এসে চেক ভাঙিয়ে নিয়ে যান। আমি কতবার তাকে পেমেন্ট দিয়েছি, তিনি ঘুলঘুলি দিয়ে প্রসন্ন হাসি মুখে ধন্যবাদও দিয়েছে, অর্থাৎ পেমেন্ট দেওয়ার পরে ধন্যবাদও দিচ্ছে তাকে। একবার আমার বড় শালা কলকাতায় বেড়াতে এসে অনেক টাকা উড়িয়েছিল। সেবার সে আমাকে নিয়ে যায় পার্ক স্ট্রিটের বড় একটা রেস্তোরাঁয়, পার্ক স্ট্রিটের একটা বড় রেস্টুরেন্টে নিয়ে গেছিল। সেখানে গিয়ে দেখি রামবাবু একা বসে আছেন, হাতে সাদা স্বচ্ছ জিন, অর্থাৎ এখানে মদের কথা বলছে, জিন এক ধরনের মদ, খুব স্বল্পালু চোখ। সত্যি বলতে কি আমি ভাগ্যান্নতির কথা বড় একটা ভাবি না, অর্থাৎ আমার এত বড় উন্নতি হবে আমি সেটা ভাবি না। অন্তত সে কারণে রামবাবুর সাথে দেখা করার কথা আমার মনেই হয়নি কখন। আমি পুরনো চেনা লোক দেখে
এগিয়ে গিয়েছিলাম। অর্থাৎ রামবাবু আমাকে দীর্ঘদিন ধরে চেনে, হয়তো ভাবলাম আমাকে চিনবে, আমি একটু এগিয়ে গেলাম। রামবাবু ভ্রু তুলে বললেন, কোথায় দেখেছি বলুন তো? মনে পড়ছে না। তখন শালার সামনে ভীষণ লজ্জা করছিল আমার। আসলে আমি তো আগ বাড়িয়ে গিয়েছিলাম কথা বলার জন্য, তিনি আমাকে চিনতেই পারছেন না। লোকটা যদি সত্যিই চিনতে না পারে, যদি সত্যিই তেমন অহংকারী হয়ে থাকে লোকটা, তবে আমার বেইজ্জতি হয়ে যাবে। আমি তখন মরিয়া হয়ে আমার ব্যাংকের নাম বললাম যে আমি ক্যাশে। সঙ্গে সঙ্গে পরিষ্কার জিনের মতোই স্বচ্ছ হয়ে গেল তার মুখ। প্রসন্ন হেসে বললেন, চিনেছি। কি জানেন, ওই ঘুলঘুলি আর খাঁচার মধ্যে দেখতে দেখতেই অভ্যস্ত হয়ে গেছি, তাই হঠাৎ এই জায়গায়, বুঝলেন না, মানে আপনাকে বাইরে কখনো দেখবো এটা আমি ভাবতেও পারিনি। আসল কথা হলো ওই পারসেপটিভ, ওটা ছাড়া মানুষ আর আছেটা কি যে তাকে চেনা যায়? অর্থাৎ তার যে একটা বৈশিষ্ট্য, তার যে চারিত্রিক গুণ, সেটা ছাড়া তো মানুষকে বোঝাই যাবে না, চেনাই যাবে না। ওই খাঁচাগুলির মধ্যে, ঘুলঘুলির ভিতর দিয়ে যেমন আপনি, তেমনি দেখুন এই কোট প্যান্ট, টাই আর টাক মাথা, এর মধ্যে দিয়ে আমি। এসব থেকে যদি আলাদা করে নেন তবে দেখবেন আপনি আর আমি, আমাদের কোনো সত্যিকারের পরিচয় নেই। এই দেখুন না, একটু আগে আমি পারসেপটিভের কথাই ভাবছিলাম। ছোটবেলায় আমরা থাকতাম রেল কলোনিতে। আমার বাবার ছিল টালি ক্লার্কের চাকরি। কাঠিয়ারে আমাদের রেল কোয়ার্টারে প্রায় পাশের বাড়ি থেকে একটি মেয়ে আসতো। তার সৎমা বলে বাসায় আদর ছিল না। আমাদের বাসায় রান্নাঘরে উনুনের ধারে আমার মায়ের পাঁচটিতে সে একা একা মাঝে মাঝে বসতো। জড়সড় হয়ে ছেঁড়া ফ্রকে হাঁটু ঢেকে পরোটা বেলে দিত। কখনো আমার কাঁদুনে ছোট বোনটাকে কোলে করে ঘুরে ঘুরে ঘুম পাড়াতো। অর্থাৎ যে মেয়েটি আসতো সেই মেয়েটির কথা বলা হয়েছে। মা আমাকে বলতো, ওর সঙ্গে তোর বিয়ে দেব। সেই শুনে সেই মেয়েটা, আমি মানে মেয়েটাকে আমি ভালো করে দেখতাম। আহ, কি যে নেশা লেগে যেত! কি করুণ কৃশ খড়ি ওঠা মুখখানা, আর কি তিত্তিরে সুন্দর! যেন পৃথিবীতে বেশি দিন থাকবো বলে ও আসেনি। রামবাবু একটু বলেই দীর্ঘশ্বাস ছাড়লেন, আর আমি ব্যগ্র হয়ে জিজ্ঞেস করলাম, তারপর কি হলো? সে কি মরে গেল? রামবাবু মাথা নাড়লেন, না না, মরবে কেন? তাকে আমি বিয়ে করেছি বড় হয়ে, সে এখনো আমার বউ। ইয়া পেল্লায় মোটা হয়ে গেছে। অর্থাৎ আগে রোগা ছিল, এখন মোটা হয়ে গেছে। বদমেজাজি, আমাকে খুব শাসনে রাখে। কিন্তু যখন দেখি ফ্রিজ খুলছে, গয়না হাটকাচ্ছে, চাকরদের বকছে, কিংবা সোফারকে বলছে গাড়ি বের করতে, তখন কিছুতেই বিশ্বাস হয় না যে এ সেই। অর্থাৎ তখন আলাদা রকম চরিত্র, আর অন্য সময় আলাদা রকম চরিত্র। সেই বেলি যার অসুখের সময় মা দুটো কমলালেবু নিয়ে এসেছিল বলে এক গাল হেসেছিল, আজ দেখুন খুব ঝগড়া করে বেরিয়েছি ওর সাথে। অর্থাৎ আমার সাথেই কেন জানি না খুব খারাপ ব্যবহার করে। মনটা খিচড়ে ছিল, তাই ভালোবাসা কোথায় উবে গেছে এখন। কিন্তু এখানে নির্জনে বসে সেই পুরনো দিন, উনুনের ধারে বসে থাকা, ছেঁড়া ফ্রকে হাঁটু ঢেকে ওর বসার ভঙ্গি মনে পড়ে গেল। মনে পড়ল আমার মায়ের মুখ। সে মুখ বড় মায়া মমতায় ওর বসার দিন ও ভঙ্গিটুকু চেয়ে দেখছে। অমনি আবার এখন ভালোবাসায় আমার মুখ ভরে উঠেছে। অর্থাৎ ওর সেই পুরনো কথাগুলি মনে করেই ওর প্রতি আবার ভালোবাসা জেগে উঠল। বাসায় ফিরে গিয়েই ওর রাগ ভাঙাবো, বুঝলেন না? বলে রামবাবু সেই সাদা স্বচ্ছজির মুখে নিয়ে হাসলেন, বললেন, ওই যে ঘুলঘুলিটা, যেটা ভেতর দিয়ে আপনাকে দেখি, সেটাই আসল ওই ঘুলঘুলিটা। এই যে 23-24 বছরের ছেলেটা এখন পেমেন্টের জন্য দাঁড়িয়ে আছে, পিতলের টোকেনটা ঠুকঠুক করে অন্যমনস্কভাবে ঠুকছে কাউন্টারের কাঠে। ও আমাকে চেনে, অর্থাৎ আমাদের ব্যাংকার এই কথাগুলো আমাদেরকে বলছে। ওর বাবার আছে পুরনো গাড়ি কেনাবেচার ব্যবসা। আগে ওর বাবা আসতো, আজকাল ও আসছে ব্যাংকে। মাঝে মাঝে চোখে চোখ পড়লে আমি হেসে জিজ্ঞেস করি, কি বাবা ভালো তো? ও খুশি হয়ে ঘাড় কাত করে বলে, হ্যাঁ। কিন্তু আমার সন্দেহ হয় যে একদিন যদি হঠাৎ করে এখান থেকে আমাকে সরিয়ে দেওয়া হয় এবং মোটামুটি সাধারণ চেহারার কোনো লোককে বসিয়ে দেওয়া হয় এই জায়গায়, তবে ও বুঝতেই পারবে না তফাৎটা। অর্থাৎ ভেতরে যে লোকটা চেঞ্জ হয়ে গেল, ও সেটি বুঝতেই পারবে না। তখন ও অন্যমনস্কভাবে পিতলের টোকেনটা ঠুকবে কাঠের কাউন্টারে, অন্যমনস্কভাবে চেয়ে থাকবে। চোখে চোখ পড়লে সেই নতুন লোকটার দিকে চেয়ে পরিচিতের মতো একটু হাসবে। ভুলটা ধরা পড়তে একটু সময় লাগবে ওর, কারণ
ও তো সত্যিই কখনো আমাকে দেখেই না। অর্থাৎ ও ক্যাশ কাউন্টারের লোক হিসাবে ও দেখে, পার্সোনালি ও কখনো ফলো করে না তাকে। ও হয়তো ওর নতুন প্রেমিকাটির কথা ভাবছে এখন। শিগগির ও একটা স্কুটার কিনবে। ও ঘাড় ফিরিয়ে রিসেপশনের মেয়েটির দিকে কয়েক পলক তাকালো, তারপর ঘড়ি দেখলো, একবার টোকেনটার নম্বর দেখে নিল, ঘুলঘুলির ভিতর দিয়ে দেখলো আমার দু হাত ক্লান্তিকর ভাবে মোটা এক গোছা টাকা গুনছে। ও আমার মুখটা এক পলক দেখেই চোখটা ফিরিয়ে নিল, কিন্তু আমি জানি যে ও আমাকে দেখলোই না। আর 15 মিনিট পরে 2টো বাজবে, তখন আমি ক্যাশ বন্ধ করে নিচে যাব টিফিন করতে। তখন যদি ও আমাকে রাস্তায় দেখতে পায়, আমি ফুটপাতের দোকানে দাঁড়িয়ে থিন অ্যারারুট আর ভারের চা খাচ্ছি, তখন কি ও আমাকে চিনবে? কলা কত করে হে? 40 পয়সা জোড়া। বলো কি? হ্যাঁ হ্যাঁ, বর্তমান যে তা আমি জানি, বর্তমান কি আমি চিনি না? ওই সুন্দর হলুদ রং, মসৃণ গা, প্রকাণ্ড চেহারা, বর্তমান দেখলেই চেনা যায়। তা আজ অবশ্য আমার কলা খাওয়ার তারিখ নয়, গতকালই তো খেয়েছি। আমি 2 দিন পর পর কলা খাই, দাও একটা। না না, ওই একটাই, ওই যে 20 পয়সা ভাই। আহা, বেশ কলা, চমৎকার। খাওয়া হয়ে যাওয়ার পরও আমি অনেকক্ষণ খোসাটা হাতের মুঠোয় ধরে রইলাম স্মৃতিচিহ্ন হিসাবে। 10-15 মিনিট একটু এদিক ওদিক ঘুরে বেড়ালাম, কলার খোসাটা আমার হাতেই ধরা। আমার চারপাশেই নিরুত্তেজভাবে লোকজন হেঁটে যাচ্ছে, খুবই নির্বিকার তাদের মুখ চোখ। এরা কখনো যুদ্ধ বিগ্রহ করেনি, দেশ বা জাতির জন্য প্রাণ দিতে হয়নি এদের। এমনকি খুব কঠিন কোনো কাজও এরা সমাধা করেনি সবাই মিলে। যাত্রা মরে আসছে আস্তে আস্তে, অন্তর্ভাবনায় মগ্ন হয়ে হাঁটছে, চলছে একে অন্যের সম্পর্কে নিস্পৃহ থেকে। এদের সময়ের জ্ঞান নেই। 1969 বলতে এরা একটা সংখ্যা মাত্র বোঝে, 2000 বছরের ইতিহাস বোঝে না। এদের কাছে টেলিপ্যাথি কিংবা ফ্রিক রো যেমন শব্দ, ভারতবর্ষ ঠিক তেমনি একটা শব্দ। এ সমস্ত কথা সেই ব্যাংকার বাবুটি ভাবছিলেন মনে মনে। দয়া করে আমাকে দেখুন, এই যে আমি অরিন্দম বসু, অরিন্দম বসু, এই যে না লম্বা না রোগা না ফর্সা একজন লোক। অর্থাৎ আমি না লম্বা না ফর্সা না রোগা, আমাকে দেখুন। আমি টেলিপ্যাথি নই, ফ্রিক্রো নই, ভারতবর্ষও নই। ওই শব্দগুলির সাথে অরিন্দম বসু এই শব্দটার একটু তফাৎ আছে, কিন্তু তা কি আপনি কখনো ধরতে পারবেন? যাগে সেসব কথা, মাঝে মাঝে আমারও সন্দেহ হয় আমি কি সত্যিই আছি নাকি নেই। ব্যাংকের ওই ঘুলঘুলি দিয়ে লোকে হাত এগিয়ে টাকা গুনে নেয়, কেউ কেউ মৃদু হেসে ধন্যবাদও দিয়ে যায়, কিন্তু লোক বদল হলেও তারা অবিকল ওইভাবে হাত বাড়িয়ে টাকা গুনে নেবে, আর কেউ কেউ ধন্যবাদ দিয়েও যাবে। খেয়ালই করবে না ঘুলঘুলির ওপাশে বিশাল পরিবর্তন ঘটে গেছে। অর্থাৎ আমি না থেকে অন্য কেউ থাকলেও যে সমস্ত খদ্দেররা আসে ব্যাংকে, তাদের কোনো ফারাকই পড়বে না, তারা নোটিশই করবে না কে আছে আর কে নেই। সেই নিউ মার্কেটের ঘটনাটার কথাই ধরুন না, আমার বউ হেঁটে হেঁটে আমাকে খুঁজছে, আমাকে সামনে দেখে চোখে চোখ রেখেও পেরিয়ে যাচ্ছে আমাকে, ভাবছে কি আশ্চর্য, লোকটা গেল কোথায়। খুব যত্নের সাথে কলার খোসাটা আমি ফুটপাতের মাঝখানে রেখে দিলাম। উদাসীন মশাইরা যদি এর ওপর কেউ পা দেন, তাহলে পিছলে পড়ে যেতে যেতে আপনি হঠাৎ চমকে উঠে আপনার সদ্বিত ফিরে পাবে। অর্থাৎ সবাই তো অন্যমনস্কভাবে হাঁটছে, কেউ একজন পিছলে পড়ে গেলে তখন তার জ্ঞান ফিরে আসবে। যদি খুব বেশি চোট না পান আপনি, যদি পরপর হয়েও সামলে যান, তাহলে দেখবেন আপনার মস্ত লাভ হবে। আপনি চারপাশে চেয়ে দেখবেন, আর তা না হলে তো কেউ তাকাচ্ছেই না চারপাশে, কে আছে কে নেই সেগুলো তো ফলোই করছে না। কোথায় কোন রাস্তা দিয়ে আপনি হাঁটছেন তা মনে পড়ে যাবে। দুর্ঘটনা গুরুতর হলে আপনার হাত পা কিংবা মাথা ভাঙতে পারতো ভেবে আপনি খুব সতর্ক হয়ে যাবেন আপনার বিপজ্জনক চারপাশটার সম্বন্ধে। হয়তো আপনার ভিতরকার ঘুমন্ত আমিটা জেগে উঠে ভাববে বেঁচে থাকা কত ভালো। তখন হয়তো মানুষের সম্বন্ধে আপনি আর একটু সচেতন হয়ে উঠবেন, এবং বলা যায় না আপনার হয়তো এই কথাও মনে পড়ে যেতে পারে যে আজ হচ্ছে 1969 সালের 16ই জুলাই, আপনার বিয়ের তারিখ, যেটা আপনি একদম ভুলে গিয়েছিলেন, এবং সেই সালে আপনার বয়স 40 পার হলো। তখন মশাই ভেবে দেখবেন এই যুদ্ধ এবং বিপ্লবহীন ভারতবর্ষে একটি নিস্তেজ দুপুরে রাস্তায় কলার খোলা ফেলে রেখে আমি আপনার
খুব উপকার মানে অপকার করিনি, বরং উপকারই করেছি। কারণ আপনি সমস্ত কিছু ভুলে রাস্তা দিয়ে হেঁটে চলছিলেন, কোনো কিছুই দেখছিলেন না। আপনি যখন পড়ে যেতে নেবেন এবং সেই পড়া থেকে আপনি বেঁচে যাবেন, তখন ভাববেন যে আজকের দিনটা খুব স্পেশাল আমার জন্য। আজকের দিনে আমি এত বছর আগে বিয়ে করেছিলাম, এত বছর আগে আমার জন্ম হয়েছিল, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথা ভাববেন। আপনি কি এখন চাঁদের কথা ভাবছেন? আর তিনজন দুঃসাহসী মানুষের কথা ভাববেন না মশাই, ওসব ভাববেন না। কি কাজ আমাদের ওসব ভেবে? খামোখা মানুষ হতে ভয়ঙ্কর উত্তেজিত হয়ে পড়ে, আর তারপর ভীষণ অবসাদ আসে এক সময়ে। ওদের খুব ভালো যন্ত্র আছে, ওরা ঠিক চাঁদে নেমে যাবে, তারপর আবার ঠিকঠাক ফিরেও আসবে। কিন্তু সেটা ভেবে আপনি অযথা উত্তেজিত এবং অন্যমনস্ক হবেন না। রাস্তা দেখে চলুন। রাজভবনের সামনে বাঁকটা ঘুরতেই দেখুন কি সুন্দর খোলা প্রকাণ্ড ময়দান, উদম আকাশ। কাছাকাছি যে সব মানুষগুলো হাঁটছে তাদের দেখে নিন, চিনে রাখুন যতদূর সম্ভব অন্যের মুখ। যে কোনো জায়গায় দেখা হলে আবার চিনতে পারেন। এই সুন্দর বিকালে ময়দানের কাছাকাছি আমি আপনার পাশেই হাঁটছি, আমাকে দেখুন। এই তো আমি আমার অফিস থেকে বেরিয়েছি, একটু আগেই বেরিয়েছি আজ খেলা দেখতে যাব বলে। মনে হচ্ছে আপনিও ওইদিকে না? দেখুন কি আহাম্মক ছেলেটা, অফ সাইডে দাঁড়িয়ে সুন্দর চান্সটাও নষ্ট করে দিল, অর্থাৎ গোল দিতে পারলো না। আর মাত্র 10 মিনিট আছে, এখনো গোল হয়নি। আর ওই ছেলেটা, হায় ঈশ্বর, কে ওকে ওই লাল সোনালী জার্সি পরিয়েছে? ওকে বের করে দিক মাঠ থেকে। দিন তো মশাই আপনারা চোস্ত গালিগালাতে ওর ভূত ভাগিয়ে। আমার জিভে আবার খারাপ কথাগুলো আসে না, অর্থাৎ আমি গালিগালাজ দিতে পারি না। কিন্তু দেখুন রাগে আমারও হাত পা কাঁপছে। আজ সকাল থেকেই চাঁদ আর তিনজন দুঃসাহসী মানুষের কথা ভেবে ভেবে আমার নার্ভগুলি অসাড় হয়ে আসছে। তার উপর দেখুন এই ফালতু টিমটা আমার দলের কাছ থেকে নিয়ে যাচ্ছে 1 পয়েন্ট। একটা পয়েন্ট, কি সাংঘাতিক। ওদিকে আর 8 কি 9 মিনিট সময় আছে মাত্র। কি বলেন দাদা, গোল হবে? কিভাবে হবে? খুদে টিমটার সব খেলোয়াড় পিছিয়ে এসে দেওয়াল তৈরি করছে গোলের সামনে, আর এরা খেলছে দেখুন। কে বলবে যে গোল দেওয়ার ইচ্ছে আছে? ওই যে ছেলেটা অফ সাইডে দাঁড়িয়ে দিনের সবচেয়ে সহজ চান্সটা মাটি করে দিল। আমার ইচ্ছে করছে ওর সামনে গিয়ে বলি, এই আমাকে দেখো, আমি অরিন্দম বসু, এই টিমটাকে আমি ছেলেবেলা থেকে সাপোর্ট করে আসছি। জিতলে ঠাকুরকে ভোগ দিয়েছি, হারলে সুইসাইডের কথা ভেবেছি। তা বাপু তুমি কি বোঝো সেসব? তুমি তো জানোই না যে আমি এই ভিড়ের মধ্যে বিশেষ একজন। কিরকম দুঃখ নিয়ে ছলছলে চোখে ঘড়ি দেখছি। অবশ্য তাতে কার কি যায় আসে, আমি কাঁদি কিংবা হাসি কিংবা যাই করি, কেউ তো আমাকে দেখছে না। আমি যে অরিন্দম বসু, কেউ আমাকে ফলোই করছে না। না মশাই, গোল হলো না। রেফারি ওই লম্বা টানা বাঁশি বাজিয়ে দিল, অর্থাৎ খেলা শেষ। এখন দয়া করে আমাকে একবার দেখুন কি রকম অবসাদগ্রস্ত আমি, কাঁধ ভেঙে আসছে। দেখুন আমার টিমটাকে আমি কত ভালোবাসি, কিন্তু তাতে টিমের কিছুই যায় আসে না। ওরা চেনেই না আমাকে, অথচ আমি প্রতিটি হার জিতের পর কত হেসেছি, লাফিয়েছি, কেঁদেছি, চাপড়ে দিয়েছি অচেনা লোকের পিঠ খামোখা। তাতে কারো কিছু এসে যায় না। এই যে সকাল থেকে চাঁদ আর তিনজন মানুষের কথা ভেবে চিন্তান্বিত, ভালো করে ভাত খেতে পারিনি উত্তেজনায়, এতেই বা কার কি এসে যায়? দয়া করে আমাকে দেখুন একবার। না জানি আমি, আপনি লিগ টেবিলে আপনার টিমের অবস্থা ভেবে বিব্রত, তার উপর চাঁদ আর সেই তিনজন মানুষের কথাও ভাবতে হচ্ছে আপনাকে। কত কিছু ঘটে যাচ্ছে পৃথিবীতে। 29.5 ফুট লং জাম্প দিচ্ছে মানুষ, গুলিতে মারা যাচ্ছে প্রেসিডেন্ট, ভোটে হেরে যাচ্ছে আপনার দল, বিপ্লব আসতে বড় দেরি করছে। তাই আমি অরবিন্দ বসু, ব্যাংকের ক্যাশ ক্লার্ক, আপনার এত কাছে থাকা সত্ত্বেও আপনি আমাকে দেখতেই পাচ্ছেন না। ওই যে দোতলার বারান্দায় রেলিং এর উপর ঝুঁকে দাঁড়িয়ে আছে আমার 4 বছর বয়সের ছোট ছেলেটা হাপু, বড় দুরন্ত ছেলে। সকাল থেকে বায়না ধরেছে, রথের মেলায় যাব বাবা, তুমি তাড়াতাড়ি ফিরো। ওই যে এখন দাঁড়িয়ে আছে আমার জন্য, ঝাঁকড়া চুলের নিচে জল জল করছে দুখানা চোখ, আমি এত দূর থেকেও দেখতে পাচ্ছি। আমি সিঁড়িতে পা দিয়েছি মাত্র, ও ওপর থেকে দুধ দাঁড় করে নেমে এলো। ওর মা ওপর থেকে চেঁচাচ্ছে,
হাপু কোথায় গেলি ও হাপু? একগাল হেসে হাপু ঝাঁপিয়ে পড়ল প্রায়। কত দেরি করলে বাবা, যাবে না? হ্যাঁ মশাই, বাইরে থেকে ফিরে এলে এই আপনজনের মধ্যে আমি হাঁপ ছেড়ে বাঁচি। কচি ছেলেটাকে আমি কোলে তুলে নিলাম। ওর গায়ে মিষ্টি একটা ঘামের গন্ধ, শীতের রোদের মতো কবক্ষ্ণ ও নরম গা। মুখ ডুবিয়ে দিলে মনে হয় একটা অদৃশ্য স্নান করে নিচ্ছি যেন। বললাম, যাবো বাবা, বড় খিদে পেয়েছে, একটু বিশ্রাম করে খেয়ে নেই। যতক্ষণ আমি বিশ্রাম করলাম ততক্ষণ হাপু আমার গায়ের সঙ্গেই লেগে রইল। উত্তেজনায় বলল, শিগগির করো। ওর মা ধমক দিতেই বড় মায়ায় বললাম, আহা বকো না, ছেলে মানুষ। আসলে ওর ওই নেই আঁকড়ে ভাবটুকু বড় ভালো লাগে আমার। বড় দুরন্ত ছেলে, মেলায় পা দিয়েই হাত ছাড়িয়ে ছুটে যেতে চায়। বললাম, ওরকম করো না হাপু, হাত ধরে থাকো। আমার হাত ধরেই তুমি ঠিক মতো মেলা দেখতে পাবে। ও কেবল এদিক ওদিক তাকায়, তারপর ভীষণ জোরে চিৎকার করে জিজ্ঞেস করে, ওটা কি বাবা? আর ওটা? আর ওইখানে? আমি ওকে দেখিয়ে দিই, ওটা নাগরদোলা, ওইটা সার্কাসের তাঁবু, আর ওটা মৃত্যুকূপ। আজ তো একটা পাঁপড় ভাজা হাতে নাগরদোলায় উঠে গেল হাপু, অর্থাৎ পাঁপড় ভাজা নিয়ে নাগরদোলায় উঠলো। ওই যে দেখা যাচ্ছে তাকে আকাশের কাছাকাছি উঠে হি হি করে হেসে হাত নাড়াচ্ছে। সাঁই করে নেমে আবার উঠছে, আবার উঠে যাচ্ছে, সারাক্ষণ আমার দিকে চেয়ে হাসছে হাপু। দেখে মন ভরে যায়। মৃত্যুকূপের উঁচু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ওকে দেখলাম দেয়াল বেয়ে ভীষণ শব্দে ঘুরে ঘুরে উঠে নেমে যাচ্ছে তীব্র বেগে মোটর সাইকেল। ও আমাকে আঁকড়ে ধরে থেকে দেখলো, অর্থাৎ মৃত্যুকূপটা তার বাবাকে আঁকড়ে ধরে থেকেই দেখলো। তারপর আধ ঘন্টার সার্কাস দেখলাম দুজন, দুই মাথাওয়ালা মানুষ, সিঙ্গিং ডল, 8 ফুট লম্বা লোক। হাপুর কথাবার্তা থেমে গেল, ঝলমল করতে লাগলো চোখ। বাইরে এনে ওকে ছেড়ে দিলাম, আমার পাশে পাশে ও হাঁটতে লাগলো। ওর হাতে ধরা হাতটা থেমে দিয়েছিল বলে আমি ওর হাত ছেড়ে দিলাম। ওই তো এগিয়ে যাচ্ছে আমার হাত ছেড়ে, দোকানে সাজানো এক গাদা হুইসেল দেখে ঝুঁকে। আবার এগিয়ে গিয়ে দাঁড়ায় আর একটা দোকানে, যেখানে এরোপ্লেনের দৌড় হচ্ছে। তারপর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে ও, এয়ারগান আর রংচং বলে দেখতে দেখতে আস্তে আস্তে পা ফেলছে। ক্রমে ভিড়ের মধ্যে চলে যাচ্ছে হাপু। আমি তখন আমার টিমটার কথা ভাবছিলাম, অর্থাৎ সেই ফুটবল টিমটার কথা। খামোখা 1 পয়েন্ট নষ্ট হয়ে গেল আজ। চাঁদের দিকে চলছে 3 জন মানুষ, ওরা কি পৌঁছতে পারবে? হঠাৎ খেয়াল হলো হাপুকে দেখা যাচ্ছে না কোথাও। ভিড়ের মধ্যে 1 সেকেন্ড আগেও ওর নীল রঙের শার্টটা আমি দেখেছি, তখনই সেটা টুপ করে আড়াল হয়ে গেল। হাপু বলে ডাক দিয়ে আমি ছুটে গেলাম। হ্যাঁ মশাই, আপনারা কেউ দেখেছেন নীল জামা পরা 4 বছরের বয়সের একটা ছেলেকে? তার নাম হাপু, বড় দুরন্ত ছেলে। দেখেননি? ঝাঁকড়া ঝাঁকড়া চুল, জল জলে দুটো দুষ্টু চোখ। না না, ওই পুতুলের দোকানের সামনে যে দাঁড়িয়ে আছে সে নয়, যদিও অনেকটা ওই রকমই দেখতে। না, তার চেহারার কোনো বিশেষ কিছু চিহ্ন আমার মনে পড়ছে না। খুবই সাধারণ চেহারা, অনেকটা আমার মতোই। কেবল বলতে পারি যে তার বয়স 4 বছর আর গায়ে নীল জামা। তার নীল জামা পরা অনেক ছেলেই এখানে রয়েছে, 4 বছর বয়সেরও অনেক। না মশাই, আমার পক্ষে ঠিকঠাক বলা সম্ভব নয় এত। এই হাজার হাজার ছেলে মেয়ের মধ্যে ঠিক কোনজন আমার হাপু? আর বোধহয় হাপুর পক্ষেও বলা সম্ভব নয় এতজনের মধ্যে কোনজন, বুঝলেন না? ওর মায়েরও একবার ঠিক করতে পারিনি। যদিও হাপুকে দেখতে পান তবে ওকে একবার দয়া করে বলে দেবেন যে এই আমি ওর বাবা। এই আমাকে একটু দেখে রাখুন দয়া করে, কাইন্ডলি, ভুলে যাবেন না। এটাই ছিল আমাকে দেখুন গল্পটির আমি রিডিং করলাম। এবারে আমরা এই গল্পটির কিছু এসএকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আমাকে দেখুন গল্পটি কার রচনা? বনফুল, মানিক বন্দ্যোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তর শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ওটাই মুশকিল, এখানে কোন মুশকিলের কথা বলা হয়েছে? বক্তাকে অনেকেই দেখে কিন্তু লক্ষ্য করে না। বক্তা বেটে হওয়ায় বাসের রডে হাত পায় না। বক্তাকে কেউ দেখতে পায় না, কোনোটিই না। সঠিক উত্তর বক্তাকে অনেকেই দেখে কিন্তু লক্ষ্য করে না। আমাকে দেখুন গল্পের বক্তার
উচ্চতা কত? 5 ফুট 2 ইঞ্চি, 5 ফুট 3 ইঞ্চি, 5 ফুট 4 ইঞ্চি, 5 ফুট 5 ইঞ্চি। সঠিক উত্তর 5 ফুট 2 ইঞ্চি। প্রভাতের কতদিন পর বক্তা স্ত্রীকে নিয়ে বাজার করতে গিয়েছিল? 2-4 দিন পর, 2-1 দিন পর, 2-3 দিন পর, 2 দিন পর। সঠিক উত্তর 2-1 দিন পর। গল্পের বক্তা তার স্ত্রীকে নিয়ে কোথায় বাজার করতে গিয়েছিল? সুপার মার্কেট, ফ্যান্সি মার্কেট, নিউ মার্কেট, ভিআইপি মার্কেট। সঠিক উত্তর নিউ মার্কেট। গল্পের বক্তা কোথা থেকে কাপড় চোপড় কেনেন? সুপার মার্কেট, ফ্যান্সি মার্কেট, নিউ মার্কেট, কাটরা থেকে। সঠিক উত্তর কাটরা থেকে। আমাকে দেখুন গল্পে কোন ঋতুর উল্লেখ আছে? শরৎ, বসন্ত, শীত, বর্ষা। সঠিক উত্তর শরৎ। আমাকে দেখুন গল্পে বক্তা যে লিফটে করে ওঠানামা করেন সেটি কত বছরের পুরনো? 25, 50, 100, কোনো হিসেব নেই। সঠিক উত্তর 100 বছরের পুরনো। আমাকে দেখুন গল্পে লিফটম্যানের নাম কি? রামস্বরূপ শর্মা, রামস্বরূপ আভোগী, অরবিন্দ বাবু, অরিন্দম বসু। সঠিক উত্তর রামস্বরূপ আভোগী। আমাকে দেখুন গল্পে বক্তার নাম কি? রামস্বরূপ শর্মা, রামস্বরূপ আভোগী, অরবিন্দ বাবু, অরিন্দম বসু। সঠিক উত্তর অরিন্দম বসু। আমাকে দেখুন গল্পে বক্তার অফিস কয় তলায়? 1 তলায়, 2 তলায়, 3 তলায়, 4 তলায়। সঠিক উত্তর 2 তলায়। আমাকে দেখুন গল্পে বক্তা কোথায় চাকরি করেন? কোর্টে, ফরেস্টে, স্কুলে, ব্যাংকে। সঠিক উত্তর ব্যাংকে। আমাকে দেখুন গল্পে বক্তা কার সাথে পার্ক স্ট্রিটের বড় রেস্তোরাঁয় গিয়েছিলেন? স্ত্রীর সাথে, বড় শালার সাথে, কলিগদের সাথে, শালীর সাথে। সঠিক উত্তর বড় শালার সাথে। রামবাবুর স্ত্রীর নাম কি? শেলি, বেলি, লিলি, মিলি। সঠিক উত্তর বেলি। রামবাবুর মা বেলির অসুখের সময় কি ফল দিয়েছিলেন? আপেল, বেদানা, কমলা লেবু, চেরি। সঠিক উত্তর কমলা লেবু। আমাকে দেখুন গল্পে কলার দাম কত ছিল? 10 পয়সা জোড়া, 20 পয়সা জোড়া, 30 পয়সা জোড়া, 40 পয়সা জোড়া। সঠিক উত্তর 40 পয়সা জোড়া। অরিন্দম বসুর ছেলের নাম কি? হাপু, হাবু, কানু, শানু। সঠিক উত্তর হাপু। আমি ওকে চোখে চোখেই রাখছিলাম। ওকে বলতে কাকে বোঝানো হয়েছে? হাপুকে, বক্তার স্ত্রীকে, রামবাবুকে, উদাসীন মশাইকে। সঠিক উত্তর বক্তার স্ত্রীকে। লিফটম্যান বক্তাকে দেখেছিল যখন বক্তার বয়স কত ছিল? 24 বছর, 27 বছর, 24 কি 27? প্রায় 24। সঠিক উত্তর 24 কি 27। বক্তা কতদিন ধরে ব্যাংকে ক্যাশের কাজ করেছিলেন? 5 বছর ধরে, 7 বছর ধরে, 8 বছর ধরে, 10 বছর ধরে। সঠিক উত্তর 10 বছর ধরে। ব্যাংকের পুরনো বড় খদ্দেরটির নাম ছিল রামবাবু, মোহনবাবু,
শ্যামাপ্রসাদ বাবু, অবিনাশ বাবু। সঠিক উত্তর রামবাবু। পেতলের টোকেনটা ঠুকছিল যে ছেলেটি, তার বয়স 23, 24, 23, 24, 26। সঠিক উত্তর 23, 24। বক্তা ক্যাশ বন্ধ করে টিফিন করতে যাবেন। 1:30 বাজলে, 2 বাজলে, 2:30 বাজলে, নির্দিষ্ট কোনো সময় নেই। সঠিক উত্তর 2 বাজলে। কলা খাবার পর খোসাটি বক্তা রেখেছিলেন রাস্তার মাঝখানে, রাস্তার ধারে, ডাস্টবিনে, ফুটপাতের মাঝখানে। সঠিক উত্তর ফুটপাতের মাঝখানে। এটা আপনি একদম ভুলে গিয়েছিলেন। কোন তারিখের প্রসঙ্গ আছে? 16 জুন, 20 জুন, 16 জুলাই, 20 জুলাই। সঠিক উত্তর 16 জুলাই।